আর এই মুহূর্তে আমরা আবারও চলে যাব ডক্টর আলিফের কাছে। আশা করছি তার এই ঘটনাটা আপনাদের আরও ভালো লাগবে। চলুন সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নেই। আচ্ছা, এটা কি থার্ড নাম্বার? সেকেন্ড। খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। তো যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তাজদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। তো উনি আমাকে আগেই বলেছে, আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছে। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে ছেলের ঘটনাটা কালেক্ট করেন। আজ থেকে ১৫ বছর আগের ঘটনা। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড জেলায় একটা জায়গা আছে, ভাটেরখেল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে। সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটেরখেল, সীতাকুণ্ড। সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করত চিটাগংয়ে। চিটাগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করত। তো উনি থাকতই শহরে, আর ওনার বাবাও ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে, মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে ১৫ বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কজনের সাথে কাছে মোবাইল তখন দামটা অনেক বেশি ছিল, সেজন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিন মধ্যে, ওই কোনো কিছু একটা ছুটি ছিল ৫-৭ দিনের। তো উনি অনেক দিন যাবৎ যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেই জন্য তিনি এরকমভাবে একটা প্ল্যান করে, ঠিক আছে আমি তোমাদের কথায় মেয়ে দেখব। এবং যথারীতি উনি চিটাগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি, বাস দিয়ে। সেদিন নামতে নামতে রাত ১টা বেজে যায়। ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি, উনি মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, মানে চাঁদের আলো সবকিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট ৩ থেকে ৪ কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং করা, ওই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন মানে আমি তখন কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে। এক দুইটা রো, ওই লেগুনের মতো দুইটা রো, এবং ওখানে অ্যাটলিস্ট ৩ জন করে বসতে পারে, ৩-৪ জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে। সামনে আসে এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে? এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না, আমি অত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, রাসেল আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগায় দেই। তো উনি বলে যে না আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি উঠেন না। আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আছে তাই দিয়েন। আপনি কই যাবেন বলেন? তো বলে যে আমি ভাটেরখেল যাব। বলে যে ভাটেরখেলেও তো আমিও যাইতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখল যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো না কারো ব্যাগ মনে হচ্ছে, যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে আসার সাথে। ডিয়ার লিসনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন বা অনেক আগে থেকে ভূত এফএম শোনেন, তাদেরকে বলবো আজকের ঘটনাগুলো আপনাদের কাছে খুবই স্পেশাল এবং অনেক অনেক ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। চলুন আমরা একের পর এক কয়েকটি বাছাই করা ইমেল এপিসোডগুলো শুনব। চলুন দেরির পরে ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনাগুলো নেওয়া যাক। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই ভাটেরখেল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আর আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে দুটা রাস্তা পড়ে,
একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথা থেকে পাইলা? ওই যে এই লাশটা আমাকে থানা থেকে দিছে, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছাই দিব। বলে যে কোথায় পৌঁছে দিবা, বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টই পাইন না, বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি। আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু যাতে তাকে অ্যাটাক না করে, এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। তো ওই রোডের এক পাশে হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না, রাতের আলোতে আরও অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখল যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলার দরকার, আর লাশটা পাশে। আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রি ১টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বুঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠেন। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরখা পরা মহিলা হেঁটে যায়। তো এত রাতের বেলা বোরখা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি। বলে যে সীতাকুণ্ডা থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছে দিব। ওখানে কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করল, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকে গেছে। বলে রাখি যে এলাকা ভিত্তিক এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বুঝেন নাই। তো ওই কথা বলতেছে এক পর্যায়ে দেখে যে আরেকটা মহিলার ৩ নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলি কিছু খেয়াল করেন না। যাই দেখেন আরেকটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরখা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকমভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো ঢাকা থেকে ফোন দিবে অ্যাড্রেসে, বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আছে নিয়ে যান। তাকে কেন, লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তা সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না না, আমি থানার কেউ না। তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন ভাই? আর একটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকায় দেখে তার পিছনে ৪ জন মহিলা, বোরখা পরা মহিলা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট হচ্ছিল। আপনারা রিক্সা দিয়ে চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে ৪ জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা ৪ জন তার সামনে বসে আছে। উনি আর কিচ্ছু চিন্তা করে নেই। আর যাই হোক, এখন ওনাকে পালাতে হবে ভ্যান থেকে। এক লাফে ওনার লাগেজ টাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায়, এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে তারপরে সূরা নাস এবং সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পিছনে চলে যায়। মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যেয়ে থামে। ওই ভ্যান থেকে ভ্যান চালককে ৪ জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায়, এবং ওই ভ্যান চালককে ইচ্ছামতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই এটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করব। যার যাই হোক, উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে, না ওদের মারটা খাচ্ছে, এবং খুব জোরে জোরে মারছে। এবং দূর থেকেও যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক, ৭-৫ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। ওনার আগানো দেখে ওই ৪ জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই ৪ জন মহিলাও নাই এবং সে ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন।
অনেক দূরে, অনেক দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যেয়ে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, মানে ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলোকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাস্তার পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওদিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি, আমি প্রথমে বুঝতে পারছিল না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময়ে ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে, মানে বাবা মার সাথে দেখা করার আর কোনো দেরি করে নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে, তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি, গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা ৪-৫ দিন আগে ৪জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, ৪জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দেই, তারা একটা ভ্যানও নিয়ে আসে করে। পরবর্তী সময়ে তিনি গ্রামে চলে আসেন, এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরা ডিটেলসে কাউকে শেয়ার করেন না। পরবর্তী সময়ে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে এদিন দেখা করতে যান, এই ঘটনার ব্যাপারে জানার জন্য যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ওদিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয়, আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে উনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা, কি উনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খাইয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যেই ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা ৪জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেস ছিল আর কি, আছর করেছিল জিনরা। পরবর্তী সময়ে রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। উনাকে রাস্তায় মানে উনার এলাকায় কিন্তু ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল কিন্তু পাগল অবস্থায়। এইটা ছিল রাসেল ভাইয়ের সেকেন্ড ঘটনা উনার লাইফে ঘটে। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনার চাইতে সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং, এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। তো ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শোনান, এটাই তিনি লিখেছেন। তো আমি তার প্রত্যাশা অনুযায়ী ঘটনাটা যেহেতু সিলেক্টেড হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোরডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, ৮০-র দশকের কথা বলছি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে ৪টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপর সমান্তরালে বসার ঘর, যেটাকে বাংলা ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আলামিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স ৩ বছর, বেশ ফর্সা, দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানুবাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করত, আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে, সেটা না হয় আজ নাই বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে,
পুকুর পড়ে খেলতে গিয়েছিল, তারপর আর কিছু তার মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মচতে থাকে বিছানার উপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার দেখতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডাক্তার পাওয়া সহজ ছিল না। এর মধ্যেই আমার এক চাচাতো মামা, যিনি একটু আগে এইসব বিষয়ে জানতেন, তিনি আলামিনকে আল কুরআনির সূরা ইয়াসিন পড়ে ফুঁ দিতে থাকেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আলামিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আর শুরু হয় আবার সেই খোঁজ করা। লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায়। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আলামিনকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে। হুজুর দোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আলামিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন, এটা সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেন না। তিনি তাকে সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলেন। সারা বাড়ি স্তব্ধ, শুধু আলামিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। ২-৩ জন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। মামিরা কুরআন পাঠ করতে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আলামিন। শেষ হয় বিভীষিকাময় একটি রাতের। দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আলামিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায়ও শুরু হয় সেই তাণ্ডব, যা দেখে হতবাক হয়ে যান ডাক্তাররা। না, এটা তো কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না। এইভাবে ৩ দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এবং জানতে পারেন ৭টা জিনের নজরে পড়েছে আলামিনের উপর। আর সেই ৭টা জিনই একে অন্যের ভাই, এবং ৭টা জিনই কোনো না কোনোভাবে পঙ্গু। কারো এক হাত নেই, কারো এক পা, কেউ অন্ধ, কেউ বধির। তাই তারা একসাথে থাকে, আর থাকে ওই পুকুর পাড়ের বাঁশঝাড়ে। তাদের পিছু ছাড়ানো খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপরাগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিকের বাড়ি একদিনের পথ। আলামিনের বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে। সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করে তার অনেক টাকার লোভ দেখি তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে ৩ দিন ভর দুপুর আলামিনকে ঝাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তান্ত্রিক ছিল ৩ জন, তান্ত্রিক, তান্ত্রিকের বউ আর তার এক সাগরেদ। পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে। সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়। সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। আমার মা, নানু, মামারা সবাই ছিলেন সেখানে। তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো। এরপর তান্ত্রিক মন্ত্রপাঠ করা শুরু করল এবং ঝালুর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ঝাড়তে লাগল। তান্ত্রিকের সাগরেদ ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনের ঝড় বয়ে যেতে থাকে। শোঁ শোঁ শব্দ, বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি। এক সময় শেষ হয়। প্রথম দিনের কাজ এভাবে দ্বিতীয় দিন পার হয়। সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে। ওঝা রাতে স্বপ্ন দেখে ৭টা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে, কারণ সে শেষ করতে পারবে না। ওঝা সকালে উঠেই চলে যায়। সে বলে তার টাকা চায় না, কিন্তু আলামিনের মায়ের কাকুতি মিন্নতিতে সে রাজি হয়, কারণ আলামিনের ২ দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে, হাঁটতে খেতে শুরু করে। দ্বিতীয় দিন সেই বাড়ি বন্ধ। উঠোনে গোল সার্কেল, মাঝখানে আলামিন, বাবা আর তান্ত্রিক ৩ জন। তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্রপাঠ পড়া শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয়। বজ্রপাতের শব্দে কেটে ওঠে পুরো বাড়ি। তান্ত্রিক ৩ জন আর আলামিনের বাবা যা দেখেছে বাড়ির বারান্দায় থাকা লোকেরা দেখতে পায়নি। তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল। কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেলল। দেখে ভয় স্তব্ধ হয়ে গেল। ঢোল গুনগুন বাজানো হাত। ওঝা জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগল। কিছুতেই কিছু হল না। সবাই দেখল কোনো এক অদৃশ্য শক্তি আলামিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে। তারপর তাকে ভাঁজ করে আছাড় মেরে ফেলল মাটিতে। চারিদিক চুপচাপ পড়ে রইল
আলামিনের নিথর দেহ। না, প্রাণহীন নয়, বেঁচে রইল আলামিন আর ২৭টি বছর। আমিও দেখেছি তাকে, ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা। বলেনি আর, আলামিন হাঁটেনি আর কোনোদিন। ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর, কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান। এই ২৭টি বছর কিভাবে বেঁচেছিল আলামিন? প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি, কখনো উঠোনে, কখনো বারান্দায়, অন্ধকার কোণে, কখনো ঘরের ভেতরে। আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ভয়ে রাতে কেউ বাইরে বেরোত না। কে যাবে তাদের ঘরে? গেলেই রাতে খারাপ স্বপ্ন, অকারণে জ্বর বা পেট খারাপ। যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি। আলামিন মারা যায় ২০০৪-এর দিকে। এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি। এখন ওদের ঘরে সবসময় সবকিছু স্বাভাবিক, কিন্তু ওইসব বিভীষিকাময় দিন আজও তারা করে তাদের। আলামিনের ঘটনা এখানেই শেষ। আর একটি ছোট ঘটনা বলবো, যা আমার মামার ঘটনা। সেটিও আলামিনের সাথেই যুক্ত। একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে, যিনি জীবনে অনেক অতিপ্রাকৃত ঘটনার সমাধান করেছেন। তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল। আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন। গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে বসার সামর্থ্য তার নেই। তিনি সব শুনে বললেন, আমি তো যেতে পারবো না। তিনি একটা তাবিজ দিলেন, বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে ৭ দিন। তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে, আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে, আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে। আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিউভার নিশে বেনিয়ে বাড়ি যেতে। আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে। তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করা যায়নি। মামা আজও উত্তর খুঁজে পাননি, তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে। ওটা ছিলই বাকি। এই ছিল ঘটনা। পরে শোনালে খুশি হব। ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবন, পুরন ঢাকা থেকে। অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় আসলে। হ্যাঁ, সেটাই। আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না। তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাল্লাহ আসবো, কিন্তু একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান, সেটাই তো। এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে যে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি। তো না, এটা আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই। সত্যি কথা, আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত এফএম শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। জি। তো আসলে যে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত ১-১.৫ মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার। আমি সন্ধ্যার আজান পড়ে গেছে। আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা, আমি কাজাটা করি, আমি নামাজটা পড়ব আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে, আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসছি, ডাইনিং স্পেসে এসছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, একবার দুইবার টকটক টকটক করে নক হলো। তো আমি বললাম যে কে? আমি ডাইনিং থেকেই বললাম যে কে? কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধর কাছাকাছি। তো আমি হেঁটেই ওখান থেকে চলে যাব আপনার মেইন ডোরটার কাছে। তো আমি আবার বললাম কে? কোনো শব্দ নাই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলো, এ বাবন, দরজাটা খোলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্টভাবে ডাকলো, এ বাবন, দরজাটা খোলো। তো দরজাটা খুললাম। দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার। তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে, একই বয়সে, ধরো 8-10 বছর হবে দুজনের, খুব হেলদি একটু স্বাস্থ্য। তো দাঁড়ায় আছে। আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটের মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে, যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়ব। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়া, সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা, দেখতে একটু কালো। তো তার পাশে যে মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদ আমার দিকে তাকায় আছে।
তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বলল দরজা খোলা পড়ে, দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম, হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তা আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যাইতে চিন্তা করতেছি যে এই মেয়েটা কে, কারণ ওকে আমি কখনো দেখি নাই। এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম, হয়তো আমার এই শালির হাজব্যান্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাদের সাথে, নাবে যেহেতু আসছে তো তার সাথে আসছে। তা আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন। মেয়ের সাথে গল্প-টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজটাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যান। তো আমি নামাজের মধ্যেই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বলল যে কোন মেয়ে? আমি বললাম, এই যে নাবেদের পাশে দাঁড়াইছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে, নাবেদের সাথে তো কেউ আসে নাই। তুমি কি দেখলা? আমি বললাম, কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি। দাঁড়ায় বললাম যে, কি বলতে, তুমি আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, এটা কি বলতেছো? এটা হচ্ছে বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল। এবং রাসেল ভাই বিশ্বাস করেন, এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে, এই ঘটনাটা আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনও দেখতে পাচ্ছেন? এখনও দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশেই মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন। আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে 2টা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবনে আমাকে দেখলে একটু সবসময় একটু এরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রইছে। তো মেয়েটা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম যে, কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়াইছিল, এবং মেয়েটা কে আমি তো আগে কখনো দেখিনি, কার যে মেয়েটা? তো আমার ওয়াইফ বলে যে, এই তুমি নামাজ শেষ করো, তো নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম, ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও যেন দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আমি আমার বেডরুমে দেখলাম যে বাবা ওখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিস দিয়ে যায় বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না? মেয়েটা কে বলো। কয়, তুমি কি বলতেছো, কি না কি দেখছো? আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়। তো এই যে ডাইনিং টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তেছে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তোমার ছেলের ঘরে পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না, আমার তো মিলাইতে পারতাম। আমি বলি না, আমি কখনো দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মোমেন্টে দেখে, ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি এখন, তো অজ্ঞান না, বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তা আমি বললাম যে না, এটা ঠিক না, আমি দেখছি কাউকে। তুমি একটু চেক করে দেখো তো। তা আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ, তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দেখে বলে, খালু আমার সাথে তো কেউ আসে নাই, আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখায় রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর, আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না, আসলে কেউ নাই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম? আসলে তো আমার মনের ভিতর আসলে যেই জিনিসটা জাগলো, যে আমি এরকম জলজন্ত একটা মেয়েকে দেখলাম, আমার চোখের সামনে দরজা খুলে আমার দিকে তাকায় হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাটাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়া সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপার, পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকে শুধু আমি জিজ্ঞেস করি নাই, বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পর আমি তাকে বললাম যে মিতা না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকত ভাই আসেন এখানে এসে একটু ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যে বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার সাতলাতে আমি বাগান করি, তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটার কয়েকদিন আগে
আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে ৭ তলায় যায়। ও একদম ছাদে যে আমি যে কাজ করি ও পাশেও বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গিয়েছে। আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে। আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে। আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ, মরিচ গাছের নিচে। এবং সে মানে কীরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি যে আবার দেখলাম যে ওইটার দিকে তাকায়া আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায়া ওরকম ঘর ঘর শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো রাসেল ভাই আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে এখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে। বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে। অথচ আমার পিছনের দেয়ালটা একদম একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে ৭ তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেসগুলো। ভর দুপুরবেলা, মানে সকালবেলা, মানে ১১টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলাম এবং পিছনে দাঁড়ায়, আমি কিন্তু কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম আমি একটু সূরা পড়লাম। সূরা বলল যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ইখলাস পড়লাম, পড়ে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতের বেলা প্রায়ই আমাদের বাসায় একটা বিড়াল আছে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার কথা ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যেই ও ভাবির ফ্ল্যাটের বিড়ালটা ঢুকে যায়, এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতের বেলা একদিন আপনার 9:30 পৌনে 10টা বাজে। তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি, কয়েকদিন যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11:30 পৌনে 12টার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা। তো বারান্দায় স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে। দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3 তলায় থাকি, ও 3 তলা থেকে 4 তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। কারণ তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য সাইড থেকে যে আলো আসতেছে, সেখানে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে ও এমনভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি, যাতে শব্দ না হয়, যে আমি দেখব বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমি উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছি আর কি। তো এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি। এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে একটা টপ, যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়। টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায় যে ওর পরে আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যায় নাই হয়ে গেল। মানে ঠিক ওই, মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখব, এরপরে কিন্তু কোনো জায়গা নেই যে বিড়ালটা চলে যাবার মতন কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে যেরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে আমি এখানে এই জিনিসটা হয় আসলে। আমাদের বাসায় অনেক ভাড়াটি আছে, তাদের কাছে এসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর শির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা, আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই ছিল আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা আমি সবার আগে বলতে চাচ্ছি আপনাকে, যেটা একটু আগে শোনালাম প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি, কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s ঘটনা, 90s 90 শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা, বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানের ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা, এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন, তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা বাসা থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন, এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং 1 জন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে ফাটত, এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সব কিছু উনিই করতেন, নামাজ কালাম হতো এই জায়গায়, কিন্তু রান্নাটান্না কিছু হতো না মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ
মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলো ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়। আর থাকে শুধুমাত্রই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায়। এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা টরজা খোলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে যাদের থাকার জায়গা নাই, এরকম অনেকেই আকুতিকুতি করে আর কি। তো ওনারা বলে যে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল, ওনারা দুজন ওই বাসায় খেয়ে দে মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোর শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িতে মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসায় আসার পথে দেখায় যে অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি। গ্রামের রাস্তা, 1:30টার সময় ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না। তো ওরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল, কতক্ষণ জ্বালিয়ে রাখবে, চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধটন্ধ করে শুয়ে পড়ে। গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়, তন্দ্রা মতো লেগে আসে। হঠাৎ ও সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না, যেটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন, গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়। এত রাতের বেলা ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ। ওনাদের যে ওস্তাদ, যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করল, মানে ওই উঠে গেল। জাকির যে ছেলেটা, ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে, ওর একটা সমস্যা, ও যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুলল এবং লোহার দরজা খোলার পরে দেখল যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে, এবং পুরাটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়? ও তো ঘুমাচ্ছে, ওরে ডাক দে, ওকে ওঠাতো। তো উনি কি করল, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো যে উঠ উঠ, একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে বিয়ে খাবো, তুই উঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করল, হুজুরের সাথে হাঁটা ধরল, লকটক তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বলে, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে উঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকের ছেলেটা, যে বন্ধুটা ছিল, ও না ঘুমাচ্ছিল, দাঁড়ায় দাঁড়ায় উঠছিল না। তো এই মুহূর্তে এই ভাইটা মানে বলল যে এই মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমাচ্ছে, তোমার হুজুর বিশাল জোরে একটা ঝাড়ি দিছে, এই দুষ্টামি করতেছিস কেন? ওই মুহূর্তে উনি বলল যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বলল আরও বিকট, আরও কটকটে পচা গন্ধ আসলো, বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বলল, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করল, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না, স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুরের গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মারে, আতর মেখে চলার মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে শাদিতে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচণ্ড মানে হুজুরকে প্রচণ্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কে কোথা থেকে কি ধরে বসে, কত পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই খেলার ওই এলাকায় একটা নাম করা শ্মশানঘাট ছিল। শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়।
ভ্যানটা থামানোর পরে হুজুর বলে এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো যেখানে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বলল যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসব, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা মানে 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যেভাবেই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের বাচ্চা। একটা ছেলে হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান, আরেক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত, এবং আকাশ তো পুরা লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশ অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায়, এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, এটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে নামিয়ে রাখল, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়ব, আমি তো কায়দায় পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়ব? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিকমতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে ইনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর ওই দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথা থেকে কি পড়ব? আর এটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে। লাশটা খোলার পরে দাড়িটা আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বলল যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক বাজেভাবে হাসার শব্দ আসতে থাকল। উনি কি করল, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, এবং উনি বুঝতে পারল যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি, দেখল যে এটা ওনার ফ্রেন্ডের লাশ। এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরও সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটা আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল, এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করল। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরও কতগুলো কুকুর আসলো, এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে। উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে, অনেকগুলো উইক যে কয়টা কুকুর আসলো, ওরা কি করলো, লাশটার চারিপাশে থাকলো, ওই লাশটাকে শুকছে বা চাটছে, এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দিরের ভিতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দিরের ভিতরে কুকুরসহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, পরে উনি হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তা আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব ধয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি উপরে মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলো সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে কুকুর চিৎকার করছে আর কি ওনাকে দেখে। উনি হঠাৎ করে ওই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি আরও, ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিচ্ছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে সারা শরীরে ক্ষতবিক্ষত। আমার মা আমাকে কান্না করছে। মাকে জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে কিভাবে পেলা, তোমরা কোথার থেকে আসলা? কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না। জাকিরের কি অবস্থা? তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পাইলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে। আসলে গতকালকে তোমাদেরকে তাহলে কাহিনী কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে, এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন একদল লোক এসে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো ওই জায়গায়। ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে, তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তোবা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনারা জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে, এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টে রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা।
চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবন ভাই নিয়ে চলে আসছেন এবং আমি তার কাছে সরাসরি চলে যাচ্ছি এবং আশা করছি এই ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। জি। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না। ঠিক। তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে যে সব কিছু আপনি এখানে রেস্ট নেন, তো আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডাইনিংয়ের মধ্যে হারান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি। আমি তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতোই করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ করে চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে, খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে গ্লাসটা নিয়ে এসে আপনি এটা খান। তো আমি পানিটা উঠে বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নেই। কয় যে না চাইল উনি বলছেন, আপনাকে গল্পটা উনি বললেন, এভাবে বললে সুবিধা হয়। তখন খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাইনি, বলল যে না খালা আপনি খান। তো খালাম্মা বলল যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম, এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম, তো উনি চলে গেলেন পানিটা নিয়ে ভিতরে, গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছে যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে? তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার কাপড় কাচার শব্দ হচ্ছে। তো এট এ টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বলল যে ওই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরামবোধ হইল যে এর আগে যেই কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল হ্যাঁ, চলে গেল। তো উনি করলেন কি ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার ওই রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছে। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনারই থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম দুই জায়গায় একই সাথে, দুই জায়গায়, এবং খালাম্মা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা, এখানেই বুয়া তারপর কাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজব্যান্ড আসলেন, আয়শা বলেন, আমি তখন একটু ঘুমায় গেছিলাম, উনি এর মধ্যে আসছেন। হাজব্যান্ড আসছে, আয়শা বলল যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো? তো আমি বললাম যে আজকে তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমায় গেছিলাম, বুয়া আয়শা কাজ করতো, আমার ঘর দেখে বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে? মেয়ের কি একটা সমস্যা হয়েছিল? রাতে শোয়ার সময় আমি হাজব্যান্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটল আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজব্যান্ড বলল যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যে আল্লাহ আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মার আসতেছে, তাড়াতাড়ি করো। পরের দিন রাসেল ভাই বলল যে উনি ঘুমাইছিলেন, খালাম্মার ড্রয়িং রুম ঘুমাইছিল, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আয়শা ওনাকে ডাকতেছে, দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাইটা একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢোকার কোনো নেই, ওনার হাজব্যান্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেনি। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ? বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কাজ করব। তো বুয়ারে আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকায় বললাম যে বুয়া আসছেন? আচ্ছা কিভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করিনি। তো বুয়া আমাকে বলল যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল খালাম্মার কাছে। একটা প্যাকেট দিয়ে বলে এটা কী খায় খালা? এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। এটা কি আপনার জন্য আনছি না, একটু দেখেন কি। তা আমি ওই প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল আর কি, ওই যে পাহাড়ের ভাজে যে তেঁতুল গাছটা হয়, খুব ছোট আকারের, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বলল যে আস্তা তেঁতুলের সহ আন, খোসাসহ তেঁতুল, এক ছোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খাইতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে
একটু টাকা দিব, আপনি বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। কয় খালা এই সময় মাদের কি খাইতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হইছি। তা আমি করলাম কি, একটা দূরে খালাম্মা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনিই বলল যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওখানে শুয়ে আছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়ল যে কালকে যে দেখলাম একসাথে 2 জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যেয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখে যে বুয়া ঠিকই রান্নাঘরে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানি কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর উনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ, হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় দিতেছে, যাই দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু না। আমি বললাম ও আচ্ছা, আমি হয়তো ভুল দেখছি। আমি যখন আবার ওখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখনই আপনার রান্নাঘর বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তা আমি করলাম কি, ঘুরে আবার খালাম্মা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওখানে কাপড় কাচতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই, একটার সাথে একজন মহিলাকে 2 জায়গাতে দেখাটা কিন্তু একটু নরমাল না। হ্যাঁ, আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো তখন খালাম্মা বলতেছে যে এইটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে এসে দেখি যে বুয়া ওখানে দাঁড়ায় আমার দিকে তাকে একটা হাসি দিছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ওখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেদিনই খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজব্যান্ড এসে দেখছেন উনি ফ্লোরে পড়ে রইছেন। তা ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। ওনার যেই মেয়েটা হইল আর কি, আমার বন্ধুর যে ছোট বোনটা হইল, তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্যান্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বলল যে বুয়া তো প্রায় 1 মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না আর কি। অন্যরা যেই বাসায় এগুলো কাজ করতেন, কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতে, তো তারা বলল যে 1 মাসে তো আসেন না। তো খালাম্মা বলল যে 15 দিন আগে তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজব্যান্ডকে দিয়ে উনি এটাই করাইলেন, অনেক খোঁজ খবর করাইয়া বুয়ার খবরটা নিলেন। সে খবর নিয়ে দেখলেন যে বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। আচ্ছা। কিন্তু এই 1 মাস আগে তারা মারা গেছেন। ধরে কাজ করেছে তার বাসায়, কিন্তু আয়শা সাপোর্টটা দিছেন। তাহলে এই সাপোর্টটা কে দিল? এবং খালাম্মা আরেকটা জিনিস বলল যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি তো আমার ছোট বোনের মতো, বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটত, বলেন স্কুলে যখন ঘটনা ঘটত, তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্য রকমের ঘটনা ঘটতে থাকে। এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারো সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন ক্লাসের টিচাররা যদি মারে, তাহলে তাদের হাত ফুলে যায়। খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ, তো রাসেল ভাই, তো এই ছিল আজকের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। যারা সম্পূর্ণ ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের জন্য উপস্থাপন করে থাকি এবং আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা এইরকম ঘটনাগুলো আপলোড করে থাকার চিন্তাভাবনা করি এবং আমরা সারাদিন ধরে বাছাই করে যেগুলো স্পেশাল ঘটনা সেগুলো শুনি, আপনাদেরকে শোনাই। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলবো যে যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এই লাইক, কমেন্টের আশায় আমরা ভিডিওগুলো বানাই। তো অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কেননা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সর্বদাই সুন্দর সুন্দর সফল বাছাই করা ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, যেগুলোর খুবই ভালো এবং খুবই ক্লিয়ারলি অডিও সব দিক দিয়ে আমরা চেষ্টা করি যাতে ইউটিউব কোয়ালিটি মেনটেন করে আপনাদের সামনে সেই রকম কন্টেন্ট উপস্থাপন করি। যাই হোক, ঘটনাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের সাথে যদি ঘটে থাকা কোনো ঘটনা থাকে সেটাও আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইমেল এপিসোডে।